আমাদের ওয়ান অ্যান্ড অনলি মিশা সওদাগর। মিশা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। তুমি কেমন আছো সোনিয়া, বলো। ভালো আছি। এই যে আপনি আমার সঙ্গে সময় দিচ্ছেন, এর জন্য আরো বেশি ভালো আছি। কেমন না যাচ্ছে না, আপনার তুমি দিন? বোন না। কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার সময় বলেন? আলহামদুলিল্লাহ। ওই যে আমি তো যেহেতু ইয়েতে ওই আমার ফ্যামিলিতে আমেরিকায় থাকে, আচ্ছা। তো আমার তো গ্রিন কার্ড 6 মাসের মধ্যে আমাকে ঢুকতে হয়, তো ওই জন্য ওই কি চাপ বেশি কাজের। আর এখন তো ফিল্মের পাশাপাশি ওই যে ওটিটির মধ্যেও কাজ করতে হয়। কাজগুলো করছেন। সব আচ্ছা। মিলিয়ে ওই যে একটু চাপ যাচ্ছে, কারণ আমি নেক্সট মান্থে আমি ডিসেম্বরে আমি একটু আমেরিকা যাব। এই আপনাকে অনেক অসংখ্য অভিনন্দন এই জন্য যে বর্তমানে খুবই কম কাজ হচ্ছে আমরা যেটা শুনি। তার মাঝেও যে আপনি বলতে গেলে সব ছবিতেই কাজ করছেন এবং আপনার এই জনপ্রিয়তার জন্যে আপনাকে আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবার আমাদের তরফ থেকে। আর শুরু তো হয়েছিল আপনার একজন নায়ক হিসেবে। তো আপনি এই যে নায়ক জি। হিসেবে শুরু হলো, তারপরে কিভাবে আবার চলে আসলেন আপনার অভিনয়টা মানে চেঞ্জ হলো কিভাবে? কেন চেঞ্জ হলো যদি একটু বলতেন আমাদেরকে? মানে আমি তো 1986 এর একটা ট্যালেন্ট হান্ট ছিল, ইনফরমেশন মিনিস্ট্রি করেছিল। আচ্ছা। তো ওখান থেকে আমি অমিত হাসানেরা সিলেক্ট হয়েছিলাম, শাহিন আলম। আর ওটা 86 এর নতুন ব্যাচ মুখের ছিল, সন্ধানে। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ ট্যালেন্ট হান্ট ছিল, ওটা জি। সরকার করেছিল, গভর্নমেন্ট করেছিল। আচ্ছা। আর 86, আমরা 86 ব্যাচ, আমি অমিত হাসান, শাহিন আলম। আর 84 ব্যাচ ছিল মান্না, সোহেল চৌধুরী, এই দ্বিতীয় আপু এরা। তো ওই আমি প্রথম দুটো ছবি করে একটা চেতনা, আমার ওস্তাদ ছোট্ট আহমেদের ছবি, ওটা নায়ক ছিলাম, ইয়াং নায়ক ছিলাম আমরা চারজন, ওর মধ্যে আমি মেইন ছিলাম। আর একটা ছবি করেছিলাম আলমগীর কুমকুম স্যারের, সেটা হচ্ছে অমর সঙ্গী। এই দুটো ছবি করলাম, করার পরে তখন খুব ইয়াং, আমি জাস্ট গ্রাজুয়েশন করছি, 20-21 বছর বয়স। তো সবাই বলল আমাকে আমাকে দেখে নাকি মনে হয় যে আহ, আমার স্টাইল, আমি নাচতে পারি, আমি খুব ভালো ফাইট করতে পারি। আমার, আমি ঢাকার লোক, তো তো আমি খুব স্টাইলিশ ছিলাম। তো আমাকে বললো যে তুমি যদি এন্ট্রি হিরো করো তাহলে তোমার কোনো মানে নতুন একটা প্রকোষ্ঠ বাংলাদেশে তৈরি হবে। তো এটা এবং স্বনামধন্য ডিরেক্টর গুলো বললেন, মালিক আফসারি, তারপর দিলর জাহান ঝন্টু, তারপর দেয়ান নজরুল, এ জে মিন্টু, তারা বললেন। তো তখন আমি বললাম যে না, আমার শখ তো অভিনয় করা, নায়ক হিসেবে এক দুইটা করেছি, এটাই নাও। কিন্তু যখন এহতেশাম সাহেব শাবনাজ নাইমকে ইন্ট্রোডাকশন করালেন, ওই ছবিটা খুব ভালো গেছে। তারপর আবার আমার প্রিয় অভিনেতা ছিলেন শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী। তো উনি যখন শহীদ ইসলাম খোকনের ছবিতে ভিলেন করতে আসলেন, সম্ভবত সন্ত্রাসী ছবিতে, তখন আমি আর তখন আমার অফারও ছিল যে ইয়াং, তুমি এন্ট্রি হিরো করো। তো আমি ওই অফারটা পাই, আশা ভালোবাসা, সালমান, শাবনাজ, আমি। তো আমি ওই ছবিটা স্টার্ট করি আর কি, এটা 1993 সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তো বাস ওই যে কাজ আরম্ভ করলাম, ইনশাল্লাহ আজকেও কাজ করে আসলাম। এই তো এই কাজের ধারাবাহিকতায় আপনি প্রায় 900 ছবিতে কাজ করেছেন, যদি আমি ভুল না করে থাকি। গুগল, গুগল, উইকিপিডিয়া ওইরকম তথ্য বলে তো সেটা, প্রায়। বাট সঠিক তথ্য আমি মনে করি যে আচ্ছা। যেটা দিতে পারে সেটা হচ্ছে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন। কারণ আমার তো অনেক বছর, 30 প্রায় 30-33 বছর হলো। এটা একমাত্র আমার মনে হয় সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন দিতে পারবে, তবে অলমোস্ট এরকমই দেবে। আর তো হায়েস্ট এই ছবি তো আমার এটা তো কনফার্ম, কারণ কাজ তো আমি অনেক প্রজন্মের সাথে কাজ করেছি, রাজ্জাক ভাই, হ্যাঁ। আলমগীর ভাই, ফারুক ভাই, সোহেল রানা ভাই, তারপরে জসিম ভাই, ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না, সালমান, উমর সানি, সাকিল, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, বাপ্পা, আমিন খান, এখন হালামলের, মানে এখন সাকিব সুপারস্টার। তো এইরকম বাস কাজ, সবার সাথে কাজ করে যাচ্ছি, আল্লাহ করাচ্ছে। অনেক ছবি করেছেন এবং অনেকের নাম শুনলাম, আমরা জানলাম আসলে আপনি বলতে গেলে 3 যুগ ধরে কাজ করছেন যেহেতু সবার সাথেই কাজ করা হয়েছে আপনার। তো এই যে জেনারেশন, ইনশাআল্লাহ। হ্যাঁ জেনারেশন ওয়াইজ যে আপনি নাম বললেন বা যাদের সাথে কাজ করেছেন আমাদের রাজা কান্তাল থেকে শুরু করে বর্তমান যারা হিরো আছে সব পর্যন্ত, কার সাথে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং কার সাথে আপনার কাজ করে মনে হয়েছে যে না আমি কিছু জানতে পারলাম, শিখতে পারলাম বা ভালো লেগেছে, এরকম যদি কিছু আমাদের শেয়ার করতেন আমাদের সাথে? না মানে কাজ করা, শেখার পিছনে অবদান আছে মানে শ্রদ্ধেয় আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, এনাদের সাথে যেহেতু আমি ভিলেন সেকেন্ড টাইম আরম্ভ করলাম এবং তারা আমাকে খুব পছন্দ করলেন।
তো এই বিষয়ে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিয়েছেন রাজীব ভাই, হুমায়ুন ফরিদি ভাই, এটিএম শামসুজ্জামান ভাই ও সাদিক বাচ্চু ভাই। এনারা আমাকে খুব ইন্সপায়ার করতেন যে তোমার যে স্টাইল আছে এটা কি ঠিক রাখো, বাস এটা কি একটু মানে কখনো মানে কম বেশি করবা, আপস এন্ড ডাউন করবা, তুমি স্টাইলটা ছাড়বা না। তো এইটা ছিল অভিনেতা হিসেবে তাদের কাছ থেকে প্রাপ্তি। আবার আমি কিছু সফট ক্যারেক্টার করেছিলাম, তো ওইটা আবার রাজাক ভাই দেখে বললো তুমি এই ধরনের অ্যাক্টিংও পারো, তো মিশা তুমি এইটাও করবো। ওটা পজিটিভ ছিল। এই সাকিব ছিল নিঃশ্বাস আমার তুমি, ছবির নাম বদিউল আলম খোকন ডাইরেক্টর, ওটা উনি সেন্সর বোর্ডের সেন্সর বোর্ডের মেম্বার ছিলেন রাজ্জাক ভাই। তো এখানে আমি মানে নায়িকার ভাই ছিলাম, পজিটিভ ক্যারেক্টার। তো উনিও খুব পছন্দ করেছিলেন, তখন বলছিল মিশা তুমি এটাও করবে, পজিটিভ ক্যারেক্টার করবে। তো মাঝে মাঝে যেটা যদি স্ক্রিপ্টের খুব ডিমান্ড থাকে তাহলে আমি পজিটিভও করি আর কি, সেটা আমার পছন্দ হতে হবে। তো আর আপনি যাদের স্বাচ্ছন্দ্যবোধ মানে কি, স্বাচ্ছন্দ্যবোধ মানে এমনি মান্নার সাথে দারুণ একটা সিং ছিল, সাকিবের সাথে সিং সবচেয়ে বেশি। মান্না সাকিবের সাথে মানে নায়ক হিসেবে সবচেয়ে বেশি ছিল। নায়িকাদের মধ্যে মৌসুমী, পূর্ণিমার সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো এই যে কাজের যে ধারাবাহিকতা, আমি যদি বলি একটু যদি কম্পেয়ার করতে চান কিভাবে করবেন বা কীরকম মনে হচ্ছে আপনার সেই আমরা অনেকে চেঞ্জ হয়ে গেছে, অনেকে নাই চলচ্চিত্রে, অনেকে কাজ করছে, অনেকে হয়তো আরও আসবে। তো এই 3 জেনারেশন আমি বলবো আপনার কাছে আপনি কাজ করেছেন, তো আপনি যদি একটু কম্পেয়ার করতেন আর্টিস্টদের মানে বিহেভিয়ার আসলে বা কীরকম মনে হয় আপনার কাছে চেঞ্জটা মানে কীরকম? প্রথম না, হ্যাঁ চেঞ্জ তো অনেক চেঞ্জ। আমাদের ফার্স্ট যাদেরকে দেখে আমরা বড় হয়েছে, যা ওই ওই রাজ্জাক সাহেব, ওই ওই ব্যাচটা যেটা স্বর্ণালী যুগ বলা হয় বা সোনালী যুগ বলা হয়, সেটা ববিতা জি, শাবানা জি, তারপরে কবরী আপু, সুজাতা ম্যাম, সুজনদা ম্যাম, এদের সাথে আমি সবার সাথে কাজ করেছি। ওই যুগটা দি বেস্ট। এরপরে বেস্ট ছিল চম্পা আপু, দিতি ম্যাম, দিতি ম্যাডাম, আমরা, আহ, সুচরিতা ম্যাম, এই মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, ওমর সানি, রুবেল, কাঞ্চন ভাই, মান্না, আমরাও কাজ করেছি। বাট এর পর থেকে কেমন যেন একটা স্থবিরতা চলে আসলো। এরপর থেকে আমাদের এই নির্মাতারা ওই যে একটু মানে আহ, অন্য দেশের সংস্কৃতিকে আমাদের দেশে ছবির মাধ্যমে প্রচার করায় মানুষ আর কি নিজস্বতা হারায় ফেলে। এবং এর মধ্যে চলে আসে ডিজিটাল, 35 চলে যায় সিস্টেম, যে যে ফিল্ম যে তৈরি হয় 35-এ, 35 পার হয়ে চলে আসে ডিজিটাল। তখন ডিজিটালে তখন যেটা হলো সেটা হচ্ছে যে পৃথিবী অনেক এগিয়ে গেল, প্রযুক্তি অনেক এগিয়ে গেল, ওই প্রযুক্তির সাথে আমরা তাল মিলিয়ে এগোতে পারিনি। এবং আমি তখন যদি দর্শক অনেক স্মার্ট। আমি বলো। যদি এটা বলি যে এই যে বহির্বিশ্বে আমরা দেখি বিভিন্ন মানে ওয়ার্ল্ড ওয়াইজ মুভির কথা যদি বলি আমরা, যেমন হলিউড, বলিউড বা কলকাতাতেও ছবি হচ্ছে, আহ, যেমন সিনিয়র শিল্পীদেরকে নিয়ে গল্প লেখা হচ্ছে বা সিনিয়র শিল্পীদেরকে নিয়েই একটি গল্প এগোচ্ছে। তা আমাদের দেশে সেই ধারাবাহিকতাটা নেই কেন? আপনার কি মনে হয় এরকম কি হওয়া এক্ষেত্রে আমি উচিত বলতে না? পারবো না, এটা তো আসলে, এটা আসলে বলতে পারবে ডিরেক্টর প্রডিউসাররা। কারণটা কি, খুব স্বাভাবিক ব্যাপার, কমার্শিয়াল ছবিতে যখন চলে তখন মানুষ কমার্শিয়াল ছবিকেই বেস করে। যেমন দেখো, বম্বেতেই দেখো না তুমি, বম্বেতে অমিতাভ বচ্চন কিনে কয়টাই ছবি হচ্ছে, একটা পা হলো, পিকু হলো, পা হলো, আহ, এই তো দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু আসলে তো ছবি হচ্ছে সালমানকে নিয়ে, ছবি হচ্ছে আমির খানকে নিয়ে, ছবি হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে, তবুও কিন্তু রণবীর সিংকে সালমান নিয়ে, নায়ক। শাহরুখের কিন্তু অনেক বয়স হয়েছে ভাইয়া, সেই হিসাবে তাদেরকে নিয়ে তো ছবি বাট ওরা হচ্ছে ওরা এখনো। না, ওরা তো হিরোই, ওরা তো হিরোই, বয়স যতই হোক ওরা তো হিরোই মেয়ে, না, ওরা তো হিরোর ওইটাই বাইরে। আমাদের দেশে কি প্রতিবন্ধকতা নাকি এটা? কি মনে করেন আপনি? না, আমাদের তো মানে ওরা তো হিরোই, তা আমাদের হ্যাঁ, দেশে তো হ্যাঁ। মানে মান্না ভাই অনেকদিন কাজ করেছে না, তারপরে হচ্ছে হলো গিয়ে রুবেল ভাই অনেকদিন কাজ করেছে না, কাজে ওইটা ঠিক আছে, ওইটা বরং নায়ক হিসেবে ঠিক আছে। যেটা হওয়া উচিত ছিল যে আমাদের শ্রদ্ধা আলম, যেমন ওদের দেশে একটা পিঙ্ক হয় অমিতাভ বচ্চনকে নিয়ে, তো আমাদের দেশে এরকম আলমগীর ভাই ছিলেন, শ্রদ্ধেয় সোহেল রানা ছিলেন, ইলিয়াস কাঞ্চন ছিলেন। তো এদেরকে নিয়ে মানে এদেরকে নিয়েও এরকম গল্প প্রসারিত হতে পারতো। কিন্তু এটা আমাদের তুলনামূলকভাবে মানে কমার্শিয়াল প্রডিউসাররা বা কমার্শিয়াল ছবির নির্মাতারা এবং কমার্শিয়াল ছবি যারা দেখেন তারা সবাই আর কি দেখতে চায়, যেমন শাহরুখ খানকে যারা দেখতে চায় তারা তো আসলে আর কিছু দেখতে চায় না।
যারা সালমানকে দেখে বা আমির খানকে দেখে বা রণবীর সিং, রণবীর কাপুর বা হালামোরের যারা ইয়াং ছেলেগুলো আছে, এই কার্তিক টার্তিক, ওই বরুণ দেওয়ান, তো আসলে হয় কি ইয়াংদের উপরে ইন্ডাস্ট্রি নির্ভর করে, এটা খুবই স্বাভাবিক। যেমন দেব আর জিতি তো চলে, আর কেউ ওইখানে কে, কলকাতায় কি আছে, কিছুদিন ছিলেন ইয়ে সৌমিত্র, আর কি, আর কেউ আছে, কার কার হাতে হয় না, সব ওই দেব আর জিতকে নিয়ে ছবি হয়, কমার্শিয়াল ছবি। বা লাস্ট দেব যেটা তার প্রোডাকশন থেকে করলো প্রজাপতি, মিথুন চক্রবর্তীকে নিয়ে। তো মানে মানুষ দেখতে চায় ইয়াং, আর কি ইয়াং দেখতে চায়। আর তুলনামূলকভাবে আমাদের এখানে মানে সিনিয়রদের হয়ে গেলে, নায়ক নায়িকারা সিনিয়র হয়ে গেলে তাদেরকে নায়ক নায়িকার বাবাই বানায়, কিন্তু আরো ইম্পর্টেন্ট চরিত্র দেওয়া উচিত। এটা নিয়ে আমরা আমি ভাবি না, এটা সেটাই আমাদের, এটা বলছিলাম। আমাদের মানে হুম, কালচারে নেই, কালচারে নেই আর কি, তুলনামূলকভাবে। ওইটাই বলছিলাম আমি। তবে সব দেশে ইয়াং চায়, যেমন মনে করো টম ক্রুজ হলিউডে, হ্যাঁ টম ক্রুজকে নিয়েই ছবি হয়, টম ক্রুজের ছবি আসলে আমরা মিশন ইম্পসিবল থেকে আরম্ভ সিরিজ গুলো দেখি। তারপরে আমরা যদি দেখি যে জেমস বন্ডের ছবিগুলো দেখি, সিরিয়াল, সব ওই নায়ক বেইজি হয়। হ্যাঁ বয়স্ক তুলনামূলকভাবে ওয়ার্ল্ড ওয়াইডই কম হয় আসলে, এটাও ঠিক, ওয়ার্ল্ড ওয়াইডই কম আপ- হয়, তবে আমাদের দেশে একেবারেই কম হয়, তো এটা আপনি তো দুঃখজনক। অনেক ছবিতে অভিনয় করার সুবাদে মানে সিনিয়র জুনিয়র বা বর্তমান অনেক বা অনেকে প্রয়াত হয়েছেন, ডিরেক্টরের সাথে কাজ করেছেন। তো আপনি ডিরেক্টরদের মধ্যে যদি কম্পেয়ার করতে বলি, কার সাথে কার কাজ আপনার কাছে ভালো লেগেছে, বা কার কাজগুলো এখনকার সময়ে ডিরেক্টররা বা আগের ডিরেক্টররা কীরকম তুলনামূলকভাবে আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থাকে তুলে ধরছেন, বা চলচ্চিত্র আমাদের বর্তমান বিশ্বকে তুলে ধরছেন বলে মনে করছেন আপনি, যারা এখন ছবিগুলো হচ্ছে আর কি, ও তার সাথে যদি কম্পেয়ার করতে বলি আপনাকে ডিরেক্টরদের কাজ? না, কোনো কম্পেয়ার করার তো আমি কম্পেয়ার করতে পারবো না, কম্পেয়ার করতে পারবো না, এই কারণে, কারণ কম্পেয়ার করার মতো মানে জাজমেন্ট আমার কাছে নেই সেটা। বাট আগে অনেক গোছানো কাজ ছিল, আপনার যেমন ভালো গাজী লাগা যদি মাজহারের বলেন, আপনি কার কাছে কাজ। কাজ কাজ করে ভালো লেগেছে বেশি, কার কাজ করে বেশি ভালো জি লেগেছে? সরি, আবার মানে বলো। যদি বলি কাজ কার সাথে কাজ করে বেশি ভালো লেগেছে, সিনিয়রদের সাথে নাকি না, এখনকার এটা বর্তমান অনেক আছে, জুনিয়রদের এটা সাথে? অনেক, এটা অনেক প্রজন্ম আমি তো অনেকের সাথে কাজ করেছি। তো মনে করো কাজ করতে ভালো লেগেছে এফ আই মানিকের সাথে, সোহানুর রহমান সোহানের সাথে, তারপর বদিউল আলম খোকনের সাথে প্রচুর কাজ করি, প্রচুর। বদিউল আলম খোকনের 36টা ছবিতে 35টা ছবির আমি অভিনেতা। কাজে হচ্ছে সোহান ভাইয়ের, মানে আমি যেদিন থেকে ঢুকলাম তার সব ছবি আমি করেছি। তারপরে এফ আই মানিক অসম্ভব একজন ভালো নির্মাতা ছিলেন। এনাদের একটা মেকিং স্টাইল ছিল, মানে এনারা সব জানেন আর কি, কমপ্লিট। এনারা এনারা কোন শট কখন হবে, কোনটা ওয়েস হবে, কোনটা ক্লোজ হবে, কোনটা মাস্টার শট হবে, কোনটা টপ শট হবে, মানে ওনার ঠোঁটস্থ আর কি, ওনারা মেকিং নিয়ে, মানে ওনারা, আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম আর ওনাদের নতুন সাথে কাজ করতে। ডিরেক্টরদের মধ্যে কার কথা বলবেন? এর 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 আগে এর আগে এর আগে যেমন আরো ভালো, আরো যাদের সাথে আমি কাজ করেছি, শ্রদ্ধেয় আহ দিলীপ বিশ্বাস, অসাধারণ মেকার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছে, সুপার ডুপার হিট ছবি। তারপর শিবলি সাদিকের ছবি, তারপর তুমি যদি ডিসবি, তারপর হচ্ছে আহ, আপনি মনে হয় ওনার ছবিতেই এই যে ফার্স্ট ভিলেন হিসেবে এসেছেন না, তুমি যদি রিজভি ভাই ছবিতে? আশা তুমি যদি ভালোবাসা, রিজভি ভাই হ্যাঁ। ছবিতেই ফার্স্ট না, এসেছেন প্রথম আপনি। ভিলেন, ভিলেন তুমি যদি ডিসবি, আশা আশা কিন্তু ভালোবাসা। হিরো করেছেন বাট আমি আপনাকে সম্ভবত ছোটকু আহমেদ, আমার ওস্তাদ, ছটকু ভাই, আমার হ্যাঁ আপনার ফিল্মের ওস্তাদ। ফিল্ম ফাদার, হ্যাঁ। উনি ওনার উনি তো ছবিতে আমি আপনাকে করেছি। ছেলে হিসেবেই দেখেন, এতটুকু জানি, খুবই আপনাকে হ্যাঁ, স্নেহ আমাদের করেন, আমাদের যে ভালোবাসেন। রিলেশন হ্যাঁ আমি জি, আমি যে ছবি একটা প্রডিউস করেছিলাম, আমি বাবাই ডিরেক্টর ছিলেন। আচ্ছা আমি একটা ছবি প্রোডাকশন করেছিলাম, আচ্ছা। মৌসুমী নায়িকা ছিল মান্না, প্রতিবাদী মাস্টার। এই ছবির ডিরেকশন আমার বাবাই দিয়েছিলেন, মানে ছোট শ্রদ্ধে আচ্ছা, ছোট। প্রতিবাদী মাস্টার তো আপনার নিজের কম্পেয়ার করা প্রোডাকশন যাবে ছবি। না, তো ওনারা আগে অনেক গোছানো ছিল কাজ। তারপরে মোতাজুর রহমান আকবরের সাথে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতো অনেকেই। আম, নাম হয়তো বা, তারপরে অনেকেই আসে, অনেকেই আসে। তো এর আসলে মধ্যেই অনেক যাদের, ছবি, হ্যাঁ। তো এক একজন হ্যাঁ, বা ডিরেক্টর আন্ডারে আপনি অনেক ছবি করেছেন জাকির তাহলে, যেহেতু এত জাকির ছবি। হোসেন রাজু, মতিউর রহমান, এরাও যথেষ্ট গুছিয়ে কাজ করতো। মনোয়ার হোসেন খোকন, উনিও ওই যে শাবানা আপার ছবি স্বামী কেন আসামি, আমাকে তো উনি অনেক বড় স্টাডি বানিয়ে দিয়েছিলেন। তো আহ আর হয় কি, তারপরে তো বাজেট কমে গেল, মাঝখানে একটু আমাদের ওভার কমার্শিয়াল বলি বা একটু অশ্লীলতা চলে আসলো, মিডল ক্লাস অডিয়েন্স চলে গেল তখন, আর পাইরেসি হয়ে গেল, ইন্ডাস্ট্রি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আবার 35 থেকে ডিজিটাল জাম্প করলো। তো এই সব মিলিয়ে, মানে যেভাবে, এবং এর মধ্যে স্মার্টফোন চলে আসলো, প্রযুক্তির অনেক উন্নয়ন হয়ে গেল। তো এই জায়গায়, যে জায়গাটায় মানে আমাদের ডেভেলপ করা উচিত ছিল, সেই জায়গাটায় আমরা ডেভেলপ করতে পারিনি। সরকারি ভাবে বেসরকারি ভাবে আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারিনি বিধায় আজকে আমরা পিছিয়ে গেলাম এই জায়গাটায়, এই জায়গাটা আমাদের পেছানো আছে, এবং এই আমাদের জন্য ইন্ডাস্ট্রি আজকে ফিল্মের মধ্যে আমরা অনেক। শুনতে পাই যে ফিল্ম পলিটিক্স হয় আর্টিস্টদের ভিতরে।
বা ও এটা কি আপনি বিলিভ করেন ফিল্ম পলিটিক্স হয় সবাই মানে ডিরেক্টরদের মধ্যে আর্টিস্টদের মধ্যে এরকম কোনো কি হয়? না না, যোগ্যতা মেধার কাছে কোনো পলিটিক্স মলিটিক্স ফালতু কথা। আর মেধার কিছু কাছে, মেধার আমার আমার তো 14 পুরুষে কেউ ফিল্মে নেই। তা আমি হ্যাঁ, তো এতগুলা এতগুলা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এতগুলা ক্যাটাগরিতে দুনিয়া বাংলাদেশের সমস্ত পুরস্কার আমার 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 প্রজন্মের মধ্যে আমার তো এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো অ্যাওয়ার্ড আমি আমি পেয়েছেন, হ্যাঁ সে তো বিভিন্ন অবশ্যই। ক্যাটাগরিতে। তো ঘটনা হচ্ছে যে কি এগুলো আসলে কোনো কথা না। হ্যাঁ, অনেক সময় হয়তো বা আমি শিল্পী ভাবে এটা ছবিতে আমি পাওয়া উচিত ছিল, এটা সে নাও হইতে পারে, কারণ জুরি বোর্ডরা বসে, জুরি বোর্ডের একটা ওনাদের একটা মতামত আছে, ওনারা ওনাদের মতো করে করে। কাজে হচ্ছে ওনাদেরকে সম্মান জানাতে হবে। কাজেই কম্পেয়ার করা ঠিক না, কারণ কম্পেয়ারটা মানে আগের কাজটা অনেক গোছানো ছিল, এটা তো মানে শিবলি সাদেকদের আমলে অনেক গোছানো কাজ ছিল। শিবলি সালাম বললাম তো আমি, ওনাদের তারপরটারও অলমোস্ট গোছানো ছিল। এরপরে প্রজন্ম খুব তাড়াহুড়া তাড়াহুড়ো করে আরম্ভ করলো, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হলো, কারণ এত তাড়াহুড়ো করে ছবি বানানো হয় না। পরে প্রজন্ম আর কি, লাস্ট প্রজন্মটা খুব তাড়াহুড়া করতাম আমরা, এত তাড়াহুড়ো করে মানে কাজ করা যায়, কাজ করা যায় না, কাজ অনেক কাজও করেছি, বাস এই যে মানে প্রোডাকশন হয়েছে, কিন্তু কাজ হয় না। বাট কাজ করতে হলে তো সময় দিতে হবে। তা আমরা সময় কম দিতাম, আমরা আর্টিস্টরা কম দিতাম, তারা কম সময় নিত, এবং প্রডিউসার ডিরেক্টররা বলতো যে ঠিক আছে এই অল্প দিনেই দাও, হয়তো বা আমার লাগতো 10 দিন, আমি দিতাম 5 দিন 6 দিন, বেশি দিতে পারতাম না, কারণ ডিমান্ড বেশি। আর শিল্পীদের তো বুঝোই তুমি, শিল্পীদেরকে যখন মার্ট মানে মানে মার্কেট ভালো থাকে, তখনই একটা ফিনান্সিয়ালি সলভেন্সি লাভ করতে হয়, না হলে তো পরে মানুষ বলে শিল্পীদেরকে দুস্থ শিল্পী বলে। তো কাজে ওই জায়গা থেকেই শিল্পীদেরও দোষ দেওয়া যাবে না, আর নির্মাতাদেরও দোষ দেওয়া যাবে না, এটা আমাদের সিস্টেমকে দোষ দিতে হবে। তো হ্যাঁ, আপনি তারপর কি বলছিল? এই যে বহির্বিশ্বের যে বর্তমান অবস্থা চলছে আর কি খুবই আম, একটি অস্থিরতার মধ্যে যাচ্ছি আমরা। পুরো বিশ্বই আর কি, বহির্বিশ্ব বলবো না, সরি বিশ্বের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ অনেক কিছু লেগে আছে, তো এই অবস্থাতে আপনি কতটুকু চলচ্চিত্রে উত্তরণ হবে বলে মনে করছেন? আদৌ কি আমাদের আরও সামনের দিকে যে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটা অস্থিরতা যাচ্ছে বর্তমান বিশ্বে? না, এটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবে, বা যারা স্টেক হোল্ডার তারা বলতে পারবে, আমি তো অর্থনীতিবিদ না আর স্টেক হোল্ডারও না, মানে আপনার বা আমি মতামতটা নীতি যদি একটু বলতেন, নীতি আপনার কি নির্ধারকও মনে না। হয়? হুম হুম। আমাদের ফিল্ম অনেক পিছিয়ে পড়েছে, আমাদের ফিল্মে যেহেতু কোনো গবেষণা নাই, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও শিক্ষা দেওয়া হয় না, আর আমাদের দেশে 92% মুসলিম ধর্মভীরু আমরা। তো কাজেই ফিল্ম বিক্ষিপ্ত ভাবে হবে, যেমন সাকিবের প্রিয়তম সুপার ডুপার হিট হয়েছে, সাকিব প্যান ইন্ডিয়াতে ছবি করতে গেছে, ওইখান থেকে পাবে। কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব না, ইন্ডাস্ট্রি আর হবে না। যে ইন্ডাস্ট্রি তুমি দেখে গেছো বা আমরা করে এসেছি, ওই ইন্ডাস্ট্রি আর কোনোদিন হবে না। কারণ এর জন্য অনেক ডাইরেক্টর লাগবে, অনেক প্রোডাকশন লাগবে, কমার্শিয়াল প্রডিউসার লাগবে, তো এগুলো কিছুই নাই। কাজে হচ্ছে যে যেহেতু আমরা সবাই খুব কনজারভেটিভ, আমি আগে তো বললাম 92% মুসলিম, কেউ চায় না তার সন্তান আর্টিস্ট হোক, কেউ চায় না তার সন্তান ডিরেক্টর হোক, কেউ চায় না তার সন্তান নাচ গান করুক। মানে আমাদের সংস্কৃতি বিকাশের জন্য আমাদের আমাদের এই এই সংখ্যা গরিষ্ঠতাই এটা অন্তরায়। কারণ আমরা সবাই চাই থাক, কোন সচিবের ছেলেকে আজ পর্যন্ত দেখিনি তো, কোন সচিবের ছেলে ফিল্মে আসছে, বা সচিবের মেয়ে নায়িকা হয়েছে বা অ্যাক্ট্রেস হয়েছে, দেখিনি। বা খেলোয়াড় হয়েছে তাও দেখিনি, কোন সচিবের ছেলে, মন্ত্রীর ছেলে ক্রিকেট খেলেছে, ফুটবল খেলেছে, দেখিনি। ফুটবল মেয়েরা খেলে, উপজাতি মেয়েরা আসে, গরিব একেবারে অসহায় যে মেয়েরা আসে। ক্রিকেটারদের অনেকেই দেখি যে অনেক অসহায়। কাজে হচ্ছে যে কেউ সলভেন্সি, কেউ মানুষ এখনো সংস্কৃতির সাথে, আমরা আমাদের কালচার মানে সংস্কৃতির সাথে আমরা যুক্তই হতে পারি না, সংস্কৃতিকে সম্মান জানাতে পারি না। এই জন্যই আমরা পিছিয়ে গেলাম অনেক। তো আমি যতটুকু জানি যে আপনার বৈবাহিক সূত্রে ২ ছেলে আপনার আছে। ২ ছেলেই জি পড়াশোনা করছে আমেরিকাতে। জি তো জি। ভবিষ্যতে কি ওরা কি ফিল্মে আসতে চায়, বা যদি আসতে চায় আপনি কতটুকু সহযোগিতা বা মানে একটা সহযোগিতা করবেন বিষয়টা ওদেরকে? হচ্ছে কি যে, মনে করো যে এটা তাদের উপর নির্ভর করবে, তারা যদি, আচ্ছা, কারণ অবশ্যই। তুমি তো বুঝোই মানে ওরা আমেরিকা মানে পড়াশোনা করতেছে, ওরা আরো স্বাধীন। মানে আমরা তো তাও বাবা মার কথা শুনছি, বা ভাই বোনদের কথা শুনি, আত্মীয় স্বজনের কথা শুনি, তারা তো আরো স্বাধীন, তাদের ইথিক্সই আলাদা, তাদের জীবন চলার মানে সিস্টেমটাই আলাদা। আমাদের যা ভাল লাগে তাদের সেটা বলে যে আমাদের ভাল লাগা তোমাদের ভাল লাগার পার্থক্য আছে, তোমাদের সময় আমাদের সময় এক না, তোমাদের ভাল লাগার বিষয়গুলো আলাদা, আমাদের ভাল লাগার বিষয়গুলো আলাদা। কাজে হচ্ছে যে মূল কথা হচ্ছে তারা শিক্ষিত হোক, সুস্থ হোক, ভালো মানুষ হোক,
তারপরে তাদের মেধা যদি এবং তাদের যদি ইচ্ছা থাকে, হবে মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। এটা তাদের উপর নির্ভর করবে, আমার কোনো ইসে নেই। অবশ্যই তাদের যোগ্যতা লাগবে, তো আসলে তো আর্টিস্ট সবাই হতে পারবে না। ইচ্ছা করলে ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, গবেষক হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, সায়েন্টিস্ট হওয়া যাবে, ভালো অফিসার হওয়া যাবে, ইচ্ছা করলে অভিনেতা হওয়া যাবে। তাই আমি অভিনেতা শুধু আলাদা। অভিনয় বলছি না, লাইক আমাদের শিল্পের তো অনেকগুলো সাইড আছে, ক্যামেরা সেকশন আমি আছে, বলতে ডিরেক্টর সেকশন আছে, অনেকগুলো সাইড আছে। So, অন্য অন্য কোথাও কি ওদের কোনো যে ইন্টারেস্ট কোনো আছে যে কিনা? কোনো সে তার যোগ্যতায় নির্ভর করে। আচ্ছা আচ্ছা। মানে যে 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 সব জায়গায় তোমাকে আর্ট কালচারে তুমি যদি কলাকুশলীও হও, তাও তোমাকে স্পেশাল হতে হবে। এভারেজ হলে তো কোনো লাভ নেই। আমাদের একজন খুবই গুণী শিল্পী, যিনি চলচ্চিত্রে এবং টিভি নাটক কাজ করছেন এবং করেছেন, অনেক অনেক আমাদের অভিজ্ঞ এবং লেজেন্ডারি শিল্পী, বলেছেন বর্তমানে একটি ভাইরাল হয়েছে ওনার কথাটি, যে ভিউ দিয়ে কখনো শিল্পী তৈরি হয় না, শিল্পী তৈরি হয় নিজের যোগ্যতায়। তো এটি আপনার যদি বক্তব্য একটু বলতে, কারণ এখন অনেকেই ধারণা যে আমার ভিউ বেশি, আমার যোগ্যতা বেশি বা এরকম কিছু মনে মনে করছেন অনেকে। এই পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত প্লিজ? না না, সুবর্ণা জি বলেছেন সেটা তো 100% ঠিক এটা। কিন্তু এখন আসলে হয় কি, মানে মাহৌল বলে একটা ব্যাপার আছে, মানে মাহৌল। যেমন মুমতাজাপুর গান শোনার জন্য সব অস্থির থাকে। তো বাট যদি মুমতাজ আপু যদি ক্লাসিক শিল্পী হিসেবে বলি, তাহলে তো ওনার অবস্থান, বা সুপার কোয়ালিটি বলি, ক্লাসিক বলি, উনি তো ওই লতা মঙ্গেশকর গ্রুপে পড়বেন না বা আশা ভোসলে পড়বেন না, তাই না? তো বাট মুমতাজ আপুর গানও তো সবাই শুনে। তো সেটা আলাদা জিনিস। কাজে আমি সম্পূর্ণভাবে সুবর্ণা আপার সাথে একমত যে মানে জনপ্রিয়তাই সবকিছু না, বা ওই জনপ্রিয়তাই সবকিছু মানদণ্ড না একটা শিল্পীর বা শিল্পের বিচার করতে। শিল্পের বিচার আসলে এটা জনগণ করবে, এবং এটা কোয়ালিটি আলাদা থাকবে, এটা বেসিক খুব স্ট্রং হতে হবে, গ্রামাটিক্যালি ফর্ম গুলো খুব মানে লুব্রিকেন্ট হতে হবে। আর যেটা তুমি লাস্টলি যেটা বললা, যে আমি সুবর্ণা মুস্তাফার সাথে সম্পূর্ণ একমত যে ইউটিউবার দিয়ে ইউটিউবার দিয়ে শিল্পী তৈরি হওয়া যাবে না। কারণ এটা হয়তো বা ওই মানে জিরো আলম বা অন্য কেউ হওয়া যাবে, বা XYZ হওয়া যাবে, কিন্তু হওয়া যাবে না। এটা আর্টিস্ট আলাদা। আর্টিস্টকে আমরা একটা স্কুলিং লাগে। যে অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছে ভাইয়া, আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আরেকটা কোশ্চেন আমার দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, আমাদের চলচ্চিত্রের অনেকেই এখন বর্তমানে, আমাদের না শুধু আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখেছি অনেক শিল্পীরা মেন স্ট্রিমের রাজনীতির মধ্যে এসেছেন। তো আমাদের এখানেও এসেছেন অনেকেই। তো আপনি কিভাবে দেখছেন এটাকে? আমাদের শিল্পীদের কি রাজনীতিতে জড়িত হওয়া উচিত বা উচিত না, বা আপনার না কি এটা, মতামত প্লিজ? না কে কি করবে সেটা কিন্তু তার ব্যাপার। আমি এইটুকু আধুনিকতা বা পড়াশোনা আমার আছে। তুমি তুমি পড়াশোনা করে বা তুমি অ্যাডাল্ট হয়ে তুমি কি করবে সম্পূর্ণ তোমার উপর। এটা আমার বলার কিছু নেই। এটা যার যার কেউ পছন্দ করে, যে যে পলিটিক্স পছন্দ করে অভিনয়ের পাশাপাশি, সেটা তার একটা এক্সট্রা কারিকুলাম, সেটা তার একটা গুণ। সে যদি জানে, সে যদি পলিটিক্স, সে যদি মনে করে যে আমি মানুষকে সেবা দিব, এটা তার ব্যাপার। এটা এটা কোনো ব্যাপার না। এটা আমরা তো বোম্বেতেও দেখলাম বা ইন্ডিয়াতে দেখলাম প্রচুর আর্টিস্ট MLA হয়। তো আমাদের দেশে হলে প্রবলেমটা কি, যদি সেটাকে লালন করতে হবে তাকে। সে যদি আনন্দ পায়, সে যদি আনন্দ পায় এবং যদি তার দ্বারা সে বুঝে যে আমি এটা করলে আমি জনগণকে সার্ভ করতে পারবো, তাহলে তো ভালো, খারাপ কি? যদি সেবার প্রসঙ্গেই আসি, আমরা চলচ্চিত্র শিল্পীরা আমরা অভিনয় ছাড়া আর কিভাবে সেবা করতে পারি আমাদের জনগণের? বা আমাদেরকে তো অনেকে ফলো করে, এটা আপনি জানেন, বা আপনাদেরকে ফলো করে। তো এটা সেক্ষেত্রে এটা আমাদের এটা হয় কি, এটা প্রথমত হচ্ছে সেবা করার অনেকগুলো প্রণালী আছে। সেটা হচ্ছে যে একটা মানুষ যদি সলভেন্ট হয়, তাহলে তার মানে আমি মনে করি সে যে সংস্থায় আছে, যেমন শিল্পী সমিতির আমি আমি নেতৃত্বে যখন এসেছি, তখন আমার একটাই ভাবনা ছিল, আমাদের এখানে অনেকে অর্থনৈতিক কষ্টে আছে, তো তাদেরকে আমি হেল্প করব। এটা আমার একটা আমি শিল্পী সমিতিতে আমি একেবারে ইসি থেকে প্রেসিডেন্ট হয়েছি দুবার, দুবারের সাধারণ সম্পাদক, দুবারের ভাইস প্রেসিডেন্ট। তো আমার ইচ্ছা ছিল যে, এবং আমরা করেছি এভাবে সমিতিকে। আমি আমি অর্থনৈতিক সচ্ছলতা পেয়েছি, আমার আরেক ভাই পাইনি। তো সবাই মিলে যাতে আমি কিছু কন্ট্রিবিউট করি, এবং আমি আর 10 জনকে কন্ট্রিবিউট করতে বলি। এটা একটা, যারা দোজ হু আর মুসলিম স্পেশালি, তারা যদি সলভেন্ট থাকে, তাহলে তাদের আমি মনে করি যে তারা তাদের যে ধর্মীয় ভাবে যে বলা হয় জাকাত দেওয়ার কথা, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কথা, এবং ধরি আমি শিল্পী সমিতির একজন সলভেন্ট শিল্পী,
আমার উচিত হবে যে আমার অন্যান্য শিল্পীরা এখন কাজ কম, তাদেরকে যদি আমার তৌফিক হয় অর্থনৈতিকভাবে সাহায্য করা, এইগুলো ভাবে। কারণ আর আমরা তো আর ব্যবসা বাণিজ্য করতে পারবো না। কারণ ব্যবসা বাণিজ্য তো আমরা বুঝিও না, আমরা করতে গেলে লস 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 হবে। তো সেই জায়গায় যে কোনো সলভেন্ট শিল্পীদের উচিত যে তার কলাকুশলী খালি শিল্পীদেরই না, মানে অন্যান্য যারা কলাকুশলী আছেন, যারা আমাদেরকে আজকে মিশা সওদাগর বানিয়েছেন, এই যে ডিরেক্টর, প্রডিউসার, লাইটম্যান, প্রোডাকশন, সবাইকে তৌফিক হেল্প করা। যদিও এই দেশে আমাদের দেশে এটা দুই একজন ছাড়া একেবারেই নেই, একেবারেই নেই, এটা দুঃখের সাথে বলতে হয়। খুব ভালো লাগলো জেনে ভাইয়া, আপনার মতামত খুবই খুবই প্রশংসনীয় একটি কথা বলেছেন। শেষ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, আপনার আমাদের দর্শক এবং আমাদের জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন, যেহেতু আমাদের জনগণ খুব নেগেটিভ চিন্তা ভাবনা কথাবার্তা বলেন, যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক এবং আমাদের চলচ্চিত্রের সরি বাইরে জনসাধারণ এবং আমাদের দর্শক সবার উদ্দেশ্যে কিছু বলতেন আপনি প্লিজ। না মানে যারা আমাকে এখন দেখছেন বা যখনই দেখবেন, আমি খুব স্বাভাবিকভাবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যে ধর্ম অনুসরণ করেন না কেন, প্রত্যেক ধর্মের প্রতি আপনার সম্মান থাকা উচিত। স্পেশালি আপনার ধর্মের প্রতি তো আপনার সম্মান থাকবেই। আর পৃথিবীতে আমরা যারা জন্মেছি তারা সবাই আল্লাহর সৃষ্টি বা উপরওয়ালার সৃষ্টি বা স্রষ্টার সৃষ্টি। আমরা সবাই মানুষ। মানুষের যে মূল্যবোধ গুলো আছে, মানুষের যে মনুষ্যত্ব গুলো আছে, সেগুলোকে সবসময় মানে কালচার করবেন, সেগুলোকে উপস্থিত রাখবেন। আহ, চেষ্টা করবেন সত্য কথা বলতে, চেষ্টা করবেন মানুষ নিজে ভালো থাকতে, অপরকে অবশ্যই ভালো রাখতে, এবং পরিবারকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, নিজের ধর্মকে ভালোবাসুন, অন্যের ধর্মকে সম্মান করুন। দ্যাটস ইনাফ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।